নমস্কার, আমি রুদ্রাণী মিশ্র। বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না। তা আমি ভাবলাম যে এবার পুজো প্যাকেজে 3 দিনের 3টে গল্প পড়া যাক, যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনের 3টে গল্প। তা 3 দিনের 3টে গল্প আমি এভাবে সামনে এসে আপনাদের সামনে পড়তে চেষ্টা করব। আজকের গল্প ভূতের বাড়ি, লেখক পরিমল গোস্বামী। সেই বাড়িটার কথা আমি কখনো ভুলবো না। সেই বাড়িটা অথচ না পারছি তার ঠিকানা বলতে, না পারছি সেটা কোন পাড়া সেটাও বলতে। জানি না তা নয়, জানি, কিন্তু বলবো না। এই বাড়িতে আমি একটি অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত রুচির ভূতের সঙ্গে ঘন্টা 7 কাটিয়েছিলাম। ভয় আমি পাইনি, অথচ ভূত প্রমাণ করে দেখিয়ে দিল যে ভয় পেয়েছি। এটি 10 বছর আগের ঘটনা। ভূতে আমার তখন বিশ্বাস ছিল না, অথচ ভূত এমন একটা জিনিস যাতে আগে বিশ্বাস থাকলে পরে নষ্ট হয়ে যায়, আর আগে বিশ্বাস না থাকলে পরে জন্মায়। আমার আগে বিশ্বাস ছিল না। ভূত সম্পর্কে আমার এই কৌতূহল হঠাৎ বেড়ে গিয়েছিল সেই বছর 10 আগে। মনের এমন একটা অবস্থা সবারই হয়তো আসে, যখন ভূত আছে কি নেই এই বিষয়ে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছানো দরকার হয়ে পড়ে। মনে একটা ক্রস রোডে এসে পৌঁছায় এবং ঠিক তখনই মন একটি পথ বেছে নেবার তাগাদা জানায়। এমনি মানসিক অবস্থায় আমি ভূতের দেখা পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম। শুনেছিলাম তার পুরনো পোড়ো বাড়িতে বাস করে। ভেবেছিলাম এরকম একটা বাড়ি পেলে ভূতের অস্তিত্ব পরীক্ষার সুবিধে পেতে পারি। তা হঠাৎ ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কথা মনে পড়ল। তাদের লোকেরা তো অনেক পুরনো বাড়ি ভেঙে সেখানে নতুন আলো হাওয়া আনার চেষ্টা করছেন। সিআইটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আমার উদ্দেশ্য নিবেদন করলাম। তা তিনি শুনিয়ে বললেন, খুশি হয়ে বললেন যে এরকম একটা গবেষণার কাজে তার পূর্ণ সহানুভূতি রয়েছে। বলেন, পুরো বাড়ি খালি শুধু আমরাই দিতে পারি, এখানে এসে ভালো করেছেন বলে তিনি আমাকে একটা ঠিকানা দিলেন। বলেন, এই বাড়িতে প্রায় 150 বছরের পুরনো, ঠিক 3 দিন পরে আর ভাঙা হবে, তবে একটা শর্ত দেব, ওখানে রাত কাটাবার পর আপনার অভিজ্ঞতার একটি রিপোর্ট কিন্তু আমাকে পাঠাতে হবে, কারণ আমারও ভূত বিষয়ে একটা শখের কৌতূহল আছে। আমি খুব আনন্দের সঙ্গে এ শর্তে রাজি হয়ে গেলাম। তারপর তাকে আমি যে রিপোর্টটি পাঠিয়েছিলাম সেটা এখন বলছি। মাননীয় চেয়ারম্যান মহাশয়, আপনি অনুগ্রহপূর্বক যে পোড়ো বাড়িটিতে আমাকে রাত্রিবাসের অনুমতি দিয়েছিলেন সেখানে আমার মনস্কামনা সিদ্ধ হয়েছে। আমি সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার পূর্ব প্রতিশ্রুতি মতো আমার সে রাতের অভিজ্ঞতার কথাও আপনাকে জানাচ্ছি। মহাশয়, প্রথমেই আপনাকে বলি রাখি যে এমন সুশিক্ষিত ভূত যে থাকতে পারে এমন কল্পনাই আমি কখনো করিনি। আমি অত্যন্ত সাহসী, তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু তবু এক আশ্চর্য ব্যাপার এই যে সেদিন আমার সাহসে কিছু টান পড়েছিল, কিন্তু সে কথা এখন থাক। আমি সেদিন রাত 10টায় সেখানে গিয়েছিলাম। সঙ্গে কেউ ছিল না। পকেটে ছিল একটি টর্চ ও কয়েক খণ্ড সাদা কাগজ ও কলম। বাড়িতে ঢুকতে আমার গা ছমছম করেনি। আমি ভিতরে ঢুকে
দোতলায় উঠবার সিঁড়ির নিচের ধাপটি ঝেড়ে ঝুড়ে সেখানে বসলাম। আমি জানতাম ভূত যদি সত্য হয় তবে এখানে তার নিশ্চয়ই দেখা মিলবে। যেমন সাহস দেখুন। আমি বসেই আছি, সেই নিরেট অন্ধকারে একা বসে আছি। চারিদিকে ঝাঁঝা করছে, থমথম করছে। নির্জন পল্লী, নির্জন বাড়ি। 150 বছরের নিঃশ্বাস যেন এসে গায়ে লাগছে। এমন সময় গাটা ছমছম করে উঠল। তারপর সমস্ত দেহে যা ঘটলো তা বর্ণনার ভাষা কোথায়। যদি কারো কোনোদিন একই সঙ্গে প্রবল ম্যালেরিয়া, ব্রঙ্কাইটিস, ভার্টিগো, সেন্টিভাস ডান্স, থ্রম্বোসিস এবং ডিপথেরিয়াতে আক্রমণ হয়ে থাকে তবে তিনি আমার অবস্থাটা বুঝতে পারবেন। কি ভয়ঙ্কর! যাই হোক, বুঝতে বাকি রইল না কিছু। জিজ্ঞাসা করলাম, আপনি এসেছেন? গলার আওয়াজটা কেমন কেঁপে গেল। তিনি গম্ভীর গলায় বললেন, এসেছি, কিন্তু তুমি এখানে কেন? আমি কোনো রকমে আমার উদ্দেশ্য বললাম এবং সরলভাবেই বললাম। অন্ধকার থেকে ধ্বনিত হলো, তুমি ভয়ে কাঁপছো, তোমার এখানে আসা ঠিক হয়নি। যাই হোক, আমি তোমার কোনো অনিষ্ট করব না। বাবা, কি ভূত! আমার গলা যে কাঁপছিল তা আমি বুঝতে পারিনি। মনে হয় এইবার আমাদের কথা আরম্ভ হবে। কিন্তু অন্ধকারই কিছু কিছু টুকে নেব এবং সেই উদ্দেশ্যে পকেটে হাত দিয়ে কাগজগুলো বার করতেই হাত থেকে সেগুলো পড়ে গেল। দেখলাম হাতও কাঁপছে। এরপর তুলতে গিয়ে দেখি হাত আর চলে না। মাননীয় মহাশয়, এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কার ভূত? এবারও গলা কেঁপে উঠল। ভূত গম্ভীর সুরে বললেন, আমরা কারোর নকল নই, আমরা মৌলিক পদার্থ, এলিমেন্ট। বাবা, শিক্ষিত একেবারে। শুনে স্তম্ভিত হয়ে গেলাম। ভূত এলিমেন্ট? বললাম, কথাটা প্রথম শুনলাম। বেশ কিছুক্ষণ লাগলো কথাটা হৃদয়ঙ্গম করতে। প্রায় মিনিট 2 চুপ ছিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, মূল পদার্থ যখন, তখন অ্যাটমিক ওয়েট কত? পারমাণবিক ওজন ভাবা যায়? অদৃশ্য কণ্ঠ বলে উঠল, 4.5। আমরা হিলিয়ামের একটা আইসোটোপ রসায়ন জগতে এখনো অনাবিষ্কৃত আছি। ভাবুন, আমার মতো আর্টসের লোক গেলে ওখানে কি হতো? যাকে পড়ে দেখি। আবার স্তব্ধতা। এবারে বেশ কিছুক্ষণ কেটে গেল। প্রায় 4 মিনিট পরে জিজ্ঞাসা করলাম, আপনার ভ্যালেন্সি কত? অন্ধকারে ধ্বনিত হলো, ভ্যালেন্সি নেই, আমি নোবেল গ্যাসের সমাজভুক্ত, অভিজাত, অন্যের সঙ্গে মিলি না, তাই ভ্যালেন্সি নেই। বাবা, মানে ভূত রীতিমতো টেবিল চার্ট মুখস্থ করা, রসায়নবিদ। আপনি গ্যাস, ইংরেজি গ্যাসের একটা অর্থ যারা বাজে বকে, এ অর্থে নয় তো? মহাশয়, আমার সাহস দেখুন, অথচ আমি নাকি ভয় পেয়েছি। ভূত বললেন, গ্যাস মূল অর্থে ঘোস্ট, ভূত। তাই নাকি? কিন্তু আপনারা পোড়ো বাড়িতে থাকেন কেন? যেখানে মানুষ বাস করে না সেখানে আমরা বাস করি। একটুখানি শান্তি কেনা যায়, কিন্তু আমাদের বাস করবার 3টে স্তর আছে। প্রথম স্তর পৃথিবীর সঙ্গে লাগা, ট্রপোস্ফিয়ার। এখানে আমরা সাধারণ ভূতেরা থাকি। এবং ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে বৈরাগী ভূতদের বাস। তারও ঊর্ধ্বে অ্যামনোস্ফিয়ার, এ স্তরে বাস করে ঋষিকল্প ভূতেরা, যদিও তারা সেখানে তাদের নির্দিষ্ট চেহারা বজায় রাখতে পারেন না। মানে এখানে বলে রাখি, ভূতকে হতে হলেও কত জ্ঞানী হয়ে যায় ভূত, চিন্তা করুন। মানে রীতিমতো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এক সময় আমরা ভূগোলে পড়ে মুখস্থ করেছি, আর সেই ভূত রসায়নবিদ, সে কি সুন্দর গড়গড় করে বলে যাচ্ছে, ভাবা যায় না। যাই হোক, আগে পড়ে যাই। তার দেহের অণুগুলো পৃথক হয়ে তড়িদাহত অবস্থায় ছুটে বেড়ায়। শুনেছি এটি তাদের একটি মহা আনন্দময় সবিকল্প সমাধি। বেশ। মাননীয় মহাশয়,
খবরটি মর্মে প্রকাশিত করতে দেরি হলো বেশ। এ সবই নতুন কথা। ভূত মৌলিক পদার্থ? চিন্তাটা বোধহয় একটু ধ্বনিত হয়েছিল, অতএব তা ভূতের কানে প্রবেশ করল। তিনি বললেন, ঠিকই বলছি, পুরনো চতুর্ভূত বা পঞ্চভূত তত্ত্ব বাতিল হয়ে এখন প্রায় 90টি প্রকৃতিজাত ভূতের দেখা মিলেছে। বাবা, কিন্তু আর বলবো না, তুমি বেজায় ভয় পেয়েছো, তুমি এখন বাড়ি যাও। আহা, কি সহানুভূতি! কিন্তু এতক্ষণ চুপ করে এই অদ্ভুত তত্ত্ব কথা শুনছিলাম। ঘরের মধ্যে একটা অবাস্তব পরিবেশ, চারিদিকে কোনো সাড়া নেই, শব্দ নেই। গভীর রাতে একা বাড়ি নির্জনতা। দূরে একটা ভারী লরি চলে গেল সব কাঁপিয়ে দিয়ে। আমি কি স্বপ্ন দেখছি? ওরবার ক্ষমতা নেই, অথচ উঠতে হবে। ভূতের ইচ্ছা আমি এখনই বাড়ি যাই, কিন্তু উঠতে গিয়ে দেখি পা অবশ। কাগজগুলো পায়ের কাছে থেকে কুড়িয়ে নিতে গিয়ে দেখি হাত চলছে না। অন্ধকার আবার কথা বলে উঠল, তুমি ভয় পেয়েছো? আমি বললাম, না। নিশ্চয়ই ভয় পেয়েছো বলে ভূত নিজের হাতে কাগজগুলো কুড়িয়ে নিলেন। বুঝতে পারছিলাম তার কানের পাশে একটি হাতের ছোঁয়া। আমার একটি চুল একটানে ছিঁড়ে নিল সেই হাত। অন্ধকার থেকে আবার শোনা গেল, কাগজগুলো আলপিনে আটকে দিলাম। আলপিন বলে আমি প্রায় আর্তনাদ করে উঠলাম। হ্যাঁ, তোমার চুল এখন সবই আলপিন। বাবা যায়, মানে এগুলো একেবারে কারোর আঁকাতে আমরা দেখতে পাই যে এরকম আলপিনের মতো খাড়া খাড়া হয়ে গেছে। যাকে পড়ি, তারই একটি দিয়ে গেঁথে দিলাম কাগজগুলো। ভয় পেলে এমনই হয়, সব চুল শক্ত হয়ে খাড়া হয়ে উঠেছে, যদিও তুমি মানছো না। এরপর কি হয়েছে আর আমি জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি ওইখানেই পড়ে আছে। দেখি পাশে বসে আছেন আমার ভূতপূর্ব রসায়ন অধ্যাপক দ্বিজদাস দ্বিবেদী। ভূত নয়, ভূতপূর্ব অধ্যাপক, জীবন্ত। তিনি আমার মতোই জীবিত, কিন্তু তিনি তো মানসিক চিকিৎসার অধীনে ছিলেন। তখন মনের মধ্যে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে এলো। জিজ্ঞাসা করলাম, আপনি কি এই পুরো বাড়িতে রাত্রে ছিলেন? ছিলাম বই কি। দেখুন, ভাবা যায়। চেয়ারম্যান মশাই, আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমার ভূত দেখা, মানে আমি এতই ভয় পেয়ে গেছি, ভূতের জায়গায় ভূত আসছে। ওকে, যাই হোক, আমার ভূত দেখা সার্থক হয়েছে, এই জন্য পুনরায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতি। নিশ্চয়ই পরিমল গোস্বামী বলবেন, পরিমল গোস্বামীর নাম। যাই হোক, এখন রুদ্রাণী মিশ্র থেকে নমস্কার, ধন্যবাদ।